আচ্ছা, আমরা পড়তেছিলাম কি ফান্ডামেন্টাল ডিরাইভ পজিশনে। এটা একটা বড় চ্যাপ্টার, বুঝছো? এটা একটু কঠিন তো অবশ্যই আছে, কিন্তু তোমরা একটু বুঝে বুঝে পড়লে বেশি কঠিন হবে না। যাই হোক, এখান থেকে আমি বারবারই বলেছি, এখান থেকে একটা করে কোশ্চেন থাকে, 10 মার্কের একটা কোশ্চেন থাকে। তো তোমরা আহ, মানে বেসিক জিনিসগুলো অন্তত জানতে হবে, কারণ এই পজিশন পরবর্তীতে আমাদের বেশি পজিশনের নামগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, কিন্তু জয়েন্ট পজিশনগুলো আমাদের জানতে হবে যে কোন পজিশনে কোন জয়েন্ট গুলো আমাদের কেমন থাকে, আমাদের মাসেল গুলো কি ওয়ার্ক করতেছে। এই জিনিসগুলো আমরা না জানলে পরবর্তীতে ধরো একটা পেশেন্টকে তুমি ধরো দাঁড়া করালে তুমি বুঝলে না যে কোন কোন মাসেল গুলো বেশি কাজ করতেছে, তাহলে তোমাকে এগুলো জানতে হবে যে একটা পেশেন্ট বসে থাকলে তার মাসেল কোন মাসেল গুলো কাজ করে, যেমন বসে থাকলে লোয়ার লিমের মাসেল কোনো কাজ করে না। হ্যাঁ, আবার স্ট্যান্ডিং হলে সে হোল বডির মাসেল গুলো কাজ করতেছে। সেই জিনিসগুলো জানার জন্যই কিন্তু আজকের মানে এই আমরা ফান্ডামেন্টাল ডিরাইভ পজিশন গুলো সম্পর্কে ডিটেলস জানবো। পরবর্তীতে যখন আমরা বিভিন্ন এক্সারসাইজ গুলো পড়বো, যে ধরো স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজ গুলো তোমরা পড়বে, তখন তোমরা কি বুঝতে পারবে যে ধরো একটা পেশেন্টকে বললে যে ক্রুক লাইং পজিশনে সে মানে আছে, বা ক্রুক সিটিং পজিশনে আছে। তো ক্রুক সিটিং পজিশনটা কি, সেই জিনিসটা যদি তুমি না জানো তাহলে তুমি বুঝতে পারবে না যে আসলে ক্রুক সিটিং পজিশনটা কি, বা নিলিং পজিশনটা কিরকম। এটা যদি না জানো, এই ওয়ার্ডটা না জানো, তাহলে তোমরা পরবর্তীতে যদি এই লেখাটা তুমি কোনো বইয়ে পাও যে নিলিং পজিশনে এই এক্সারসাইজটা, তাহলে তুমি বুঝতে পারবে না যে আসলে কোন এক্সারসাইজটা নিলিং পজিশনে করতে হয়। তো এই পজিশনটা তো আগে ফার্স্টলি আমাদেরকে জানতে হবে। তো এই কারণে কিন্তু এই বেসিক তোমাদের ফার্স্ট ইয়ারে এই ইনফরমেশন গুলো তোমাদেরকে সবাইকে জানতে হবে, যে কোনটা ধরো ক্রুক লাইন, কোনটা নিলিং পজিশন, কোনটা ক্রুক সিটিং পজিশন, স্ট্রেট সিটিং পজিশন, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। তো যাই হোক, তো আমি লেকচারে চলে যাই। আমরা কি পড়েছিলাম? ফান্ডামেন্টালের 5টা পজিশনের নাম জেনেছিলাম, ওগুলো ডিটেলস পড়েছিলাম। তারপরে কি ডিরাইভ পজিশনের কি কি পড়েছিলাম, যে অল্টারেশন অফ আর্ম চেঞ্জ করে আমরা কি কি পজিশন মেনটেন করতে পারি, বা অল্টারেশন অফ লেগ চেঞ্জ করে আমরা কি কি পজিশন মেনটেন করতে পারি, ট্রাঙ্ক চেঞ্জ করে আমরা কি পজিশন মেনটেন করতে পারি। এবং এই ফান্ডামেন্টাল বা ডিরাইভ পজিশন গুলো আমাদেরকে আমরা যখন এক্সারসাইজ স্টার্ট করব, সেই পজিশনটা কোনটার জন্য কোনটা বেনিফিট, ইফেক্ট কোনটা, ইউজ কোনটা। ধরো তুমি একটা ট্রাঙ্ক রোটেশন করবে, কোনো পেশেন্টের একটা ট্রাঙ্ক রোটেশনাল এক্সারসাইজ করবে, ধরো কোনো ক্ষেত্রে যেমন হতে পারে, যেমন স্পাইনে কিছু মানে চেঞ্জ আসে, কারো কারো শিফট গ্রো করে, ধরো ফল পজিশনে বা বেড পোস্টারের কারণে। অনেক সময় এরকম হয় না যে অনেক মহিলারা বসে বসে অনেক কাজ করে, বা সারাদিনই দেখা যাচ্ছে বসে যারা হাউসে কাজ করতে হচ্ছে, বা অনেক লোড নিয়ে কাজ করতে হচ্ছে। তখন দেখা যায় কি তাদের পিঠের বা বিভিন্ন কারণে হতে পারে যে স্পাইনটার যে অ্যালাইনমেন্ট আছে, সেই অ্যালাইনমেন্টটা কিছুটা চেঞ্জ হয়ে যায়, শিফট ডেভেলপ করে বলে। আবার অনেক সময় হয় কি, যে যেটা আমি কার্ভেচার, নর্মাল যে কার্ভেচারটা বলেছিলাম, সেই কার্ভেচারটা কিছুটা চেঞ্জ হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে চেঞ্জ হয়, কোনো কোনো ক্ষেত্রে একটু মাইল্ড চেঞ্জ হয়, এরকম চেঞ্জ হয়ে যায়। তখন কি হয়, মানে ব্যাক পেন হওয়ার চান্সটা বেশি থাকে, বা থোরাসিকে পেন হয়, বা সার্ভাইকেলে দেখবা যে অনেকের অনেক ধরনের পেন হয়। তো এরকম বিভিন্ন ধরনের পেইন যখন ডেভেলপ হয়, তখন ধরো একটা এক্সারসাইজ করানোর আগে ফার্স্টলি আমরা একটা পজিশন মেনটেন করে দেন আমরা স্টার্ট করি যে এক্সারসাইজ। ওই স্পোর্টস এর কথা বললাম, যে আগে বলেছি যে স্পোর্টস করার সময় দেখবা যে যারা রানার দৌড়ায়, তারা কি একদম স্ট্যান্ডিং পজিশনে দাঁড়িয়ে কি ফার্স্টলি মানে দৌড় স্টার্ট করে? তোমরা দেখবে যে যারা রানার তারা কি করে, তারা একটু বসা অবস্থায় একটু মানে হাফ বসা মানে থাকে, হাতের পজিশনটা একটু ভিন্ন থাকে, দেন তারা স্টার্ট করে। হ্যাঁ, যে কোনো স্পোর্টসে ধরো এই যে অ্যাথলেটের বলো বলো অ্যাথলেটরাও বিভিন্ন এক্সারসাইজ যখন মানে বিভিন্ন অ্যাথলেটিক প্রোগ্রামে যখন অ্যাটেন্ড করে, তখনও দেখবে তাদের পজিশন কিছুটা ভিন্ন থাকে। হ্যাঁ, এই যে এক্সারসাইজ মানে থাকবে সে মানে স্টার্ট করবে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিরাইভ পজিশনের বিভিন্ন পজিশন গুলোর নাম। যাই হোক, তোমাদেরকে যে অল্টারেশন ট্রাঙ্ক পড়িয়েছিলাম, তারপরে হচ্ছে ডিরাইভ পজিশন ফ্রম নিলিং, নিলিং পজিশনে কি কি পজিশন গুলো, এগুলো পড়িয়েছিলাম। আজকে আমরা আরো অন্য ভিন্ন সিটিং পজিশনে কিরকম নামগুলো কিরকম হবে, লাইং পজিশনে কিরকম হবে, এই জিনিসগুলো আজকে পড়াবো। ঠিক আছে?
তো তোমরা একটু ডিটেলস অনেক বেশি, তোমরা একটু বুঝে বুঝে নিলে, আর নামগুলো ভালো করে মনে রাখবে, ইফেক্ট ইউজ গুলো মনে রাখবে, আর হচ্ছে ভিতরের জিনিসগুলো তোমরা একটু নিজেরা ইলাবোরেট করে লিখে নিতে পারবে। আর যারা নতুন তারা কোনটা একটু বুঝে নিবে যে বডির ফ্লেকশন কোনটা, এক্সটেনশন কোনটা, সাইড রোটেশন কোনটা, মানে এই জিনিসগুলো তোমরা যদি একটু বুঝে ফেলতে পারো, বা এই মুভমেন্ট গুলো যদি তোমরা ভালো জানো, তাহলে তোমরা কিন্তু জয়েন্ট পজিশন লেখাটা খুব বেশি কঠিন মনে হবে না। মুভমেন্ট গুলো তোমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে। কাইনেসোলজিতে নিশ্চয়ই তোমাদের এগুলো পড়াচ্ছে বা পড়িয়েছে, ঠিক আছে? তাহলে আজকে আমরা যে বাকি আছে দেখি আমরা আজকে শেষ করতে পারি কিনা, ঠিক আছে? যে পজিশন ডিরাইভ ফ্রম সিটিং, সিটিং পজিশনের আরো অনেকগুলো নাম আছে। দেখো এখানে কিছু কমন আমি নাম দিয়েছি, আরো অনেকগুলো আছে যেগুলো তোমাদেরকে আরেকটা শীটে আমি দিয়েছিলাম, সেই শীটের ভিতরে পিকচার দিয়ে আছে, ওখানে মানে ছবি আঁকার মতো করে পিকচার দেওয়া আছে, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। যে পজিশন ডিরাইভ ফ্রম সিটিং, এখানে কি স্ট্রেট সিটিং, রাইট সিটিং, ক্রুক সিটিং। দেখো ক্রুক সিটিং পজিশনটা কেমন একটু খেয়াল করে দেখো। এই সিটিং পজিশনে কিন্তু অনেক এক্সারসাইজ করানো হয় বা কোনো অ্যাডভান্স এক্সারসাইজ করানো হয়, যদি কারো ফিটনেস লেভেল বাড়ানোর জন্য করা হয়, মানে বসানো হয়। তারপর হাই সিটিং, ক্রস সিটিং, ক্রস সিটিং পজিশনে অনেক সময় পেশেন্টকে বসানো হয়, মানে কোনো কারণে হতে পারে, যেমন অ্যাডাক্টর মাসেল, অ্যাবডাক্টর মাসেল, লোয়ার লিমের যে অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টর মাসেল স্ট্রেচিং করার জন্য। স্ট্রেচিং স্ট্রেনদেনিং এই কথা দুটো তো তোমরা নিশ্চয়ই জানো, তাই না? স্ট্রেচিং কোনটা, স্ট্রেনদেনিং কোনটা? স্ট্রেচিং হচ্ছে যেমন স্ট্রেচ মানে মাসেলটাকে আমরা লেনদেন করবো, স্ট্রেনদেনিং হচ্ছে মাসেল পাওয়ার বাড়ানোর জন্য যদি আমরা কিছু এক্সারসাইজ করি, কোনো ওয়েট নিয়ে এক্সারসাইজ করি, সেটাকে স্ট্রেনদেনিং বলা হয়। যারা নতুন আছো তারা মনে রাখবে যে স্ট্রেচিং হচ্ছে কি আমরা মাসেলটা লেনদেন করার জন্য আমরা যে ধরনের এক্সারসাইজ গুলো করে থাকি, বা বিভিন্ন স্ট্রেচিং এক্সারসাইজ দেখবে নাম শুনবে, যে স্ট্রেচিং এক্সারসাইজ, স্ট্রেনদেনিং এক্সারসাইজ। স্ট্রেনদেনিং কোনটা হচ্ছে আমরা যদি মাসেল পাওয়ার বাড়ানোর জন্য, বিল্ড করার জন্য আমরা ওয়েট নিয়ে কোনো এক্সারসাইজ করে থাকি, তাহলে সেটাকে স্ট্রেনদেনিং এক্সারসাইজ বলা হয়। যেমন কি করা হয় যখন স্পোর্টস করে, খেলাধুলার সময় তোমরা তো সবাই জানো যে যারা স্পোর্টসম্যান তারা খেলাধুলার আগে কিছুক্ষণ এক্সারসাইজ করে, তারা ওয়ার্ম আপ করে। ওয়ার্ম আপ করে এটাকে ফিটনেস ঠিক করে, খেলাধুলার মধ্যে আগে কিছু এক্সারসাইজ করে, সেটাকে ওয়ার্ম আপ বলা হয়। ওয়ার্ম আপ, কুল ডাউন করে। ওয়ার্ম আপের সময় তারা কিছু মুভমেন্ট করে, তারপর দেন হচ্ছে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করে। স্ট্রেচিং এক্সারসাইজ করে মাসেল গুলো লেনদেন করে রাখে। হ্যাঁ, তাহলে সাডেন যদি হঠাৎ করে স্ট্রেচ হয়, কোনো মাসেল যদি হঠাৎ করে স্ট্রেচ হয়, তাহলে কি হবে, এটা টিয়ার বা ছিঁড়ে যাওয়া, স্প্রেন হয়ে যাওয়ার হতে পারে। কিন্তু যদি ধরো স্ট্রেচিং এক্সারসাইজ করে নেয়, তাহলে কি মাসেল ইনজুরি হওয়ার সম্ভাবনাটা কম থাকে বা ইনজুরি হয় না। স্পোর্টসম্যানরা এই জন্য সবসময় খেলাধুলার আগে দেখবা যে ফুটবল প্লেয়ারদের বলো, ক্রিকেট প্লেয়ারদের বলো, আদার্স কোনো স্পোর্টস এর আগে তারা কিছু ওয়ার্ম আপ, কুল ডাউন করে নেয়, তাহলে বডিটা তাদের খেলার জন্য উপযোগী হয়। সেরকম এখানে যেটা আমি বললাম যে ক্রস সিটিং পজিশনে, এখানে অনেক সময় অ্যাডাক্টর অ্যাবডাক্টর মাসেলের যদি কোনো প্রবলেম হয়, আমাদের অ্যাডাক্টর মাসেল কোনগুলো আছে, অ্যাবডাক্টর মাসেল লোয়ার লিমের কোন দিকে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে। আমাদের ভিতরের দিকে যে মাসেল গুলো যেটা কাজ করে সেটা কি, অ্যাডাক্টর। হ্যাঁ, আর বাহিরের দিকে যে মাসেল গুলো আছে সেটা অ্যাবডাক্টর। আমি আগেও যারা পুরাতন ছিল তাদেরকে আমি যখন প্র্যাকটিক্যালি বলেছি, সবসময় মনে রাখবে অ্যাবডাক্ট বললে, এ বি দিয়ে বললে মনে করবে আউটসাইডের দিকে, আর অ্যাডাক্ট বললে মনে করবে ভিতরের দিকে, অ্যাডাক্ট। হ্যাঁ, অ্যাড দিয়ে মনে রাখবে। কারণ অনেক সময় যদি বলা হয় যে আপার লিমে তুমি অ্যাবডাকশন মুভমেন্টটা দেখাও, তোমরা দেখায় ফেলো অ্যাডাকশন মুভমেন্ট। হ্যাঁ, অ্যাবডাকশন অ্যাডাকশনের মধ্যে তোমাদের গোলমাল হয়ে যায়। তো সুতরাং মনে রাখার জন্য কিছু মানে চিন্তা করে নিবে যে অ্যাডাকশন মানে কি। অ্যাডাকশন হচ্ছে ভিতরের দিকে যখন যাবে, বা ভিতর দিকে মাসেল গুলো হচ্ছে অ্যাডাক্টর মাসেল, আর বাহিরের দিকে যেটা সেটা হচ্ছে অ্যাডাক্টর মাসেল। এইভাবে মনে রাখতে পারবে। লং সিটিং পজিশন দেখলে এরকম, লং সিটিং পজিশনটা এরকম হয়। তো এখন দেখো যে স্ট্রেট সিটিং, স্ট্রেট সিটিং সেম অ্যাজ হচ্ছে হলো নর্মাল সিটিং পজিশন যেটা বলেছিলাম আগে যেরকম, সেম সেরকমই। আর শুধু ভিন্নতা আছে কি, একটু ওয়াইডলি বসবে, ওয়াইডলি মানে বেস অফ সাপোর্টটা তার একটু বেশি থাকবে। দিস ইজ এক্স্যাক্টলি সিমিলার টু দ্য ফান্ডামেন্টাল পজিশন এক্সেপ্ট দ্যাট দ্য লেগ আর অ্যাবডাক্টেড সো দ্যাট দ্য ফিট আর আপ টু 2 feet লেন্থ অ্যাপার্ট। মানে একটু লেন্থ থাকবে, 2 feet
লেন্থ থাকবে, এটা মনে রাখবে যে একটু লেন্থটা একটু বেশি থাকবে। ইফেক্টিভ কি, দ্য পজিশন ইনক্রিজ দ্য স্টেবিলিটি, মানে এই সিটিং পজিশনে স্টেবিলিটিটা বাড়ে। যদি তুমি এক্সারসাইজ করতে চাও, কোনো পেশেন্টের ধরো সে নর্মাল সিটিং পজিশনে বসলে তার প্রবলেম অ্যারাইজ হচ্ছে, তখন তুমি তাকে স্ট্রেট সিটিং পজিশনে বসিয়ে এক্সারসাইজ করাতে পারো। তাতে কি বেস অফ সাপোর্টটা বেশি থাকে, পেশেন্টের স্টেবিলিটি বেশি হয়, পেশেন্ট ফল মানে পড়ে যাওয়ার যে একটা ফিয়ার থাকে সেই জিনিসটা তার কমে যায়। ঠিক আছে? ক্রুক সিটিং পজিশন দেখো, ক্রুক সিটিং পজিশন যেটা আমি ক্রুক সিটিং পজিশনের পিকচারটা তো দেখেছো, ক্রুক সিটিং পজিশন যেটা আমি বললাম, এই যে এটা হচ্ছে ক্রুক সিটিং পজিশন। ক্রুক সিটিং পজিশনে কিরকম হবে, দ্য নি আর ব্যান্ড সো দ্যাট দ্য ফিট আর টুগেদার এন্ড ফ্ল্যাট অন দ্য ফ্লোর, মানে ফিট গুলো কি থাকবে, ফ্লোরের সাথে ফ্ল্যাট অবস্থায় থাকবে, নিটা ব্যান্ড অবস্থায় থাকবে। দ্য নি আর টুগেদার এন্ড অ্যাপার্ট, আর বোথ নিটা টুগেদার একত্রে থাকবে। এটা মনে রাখা খুবই সহজ কথা। হ্যাঁ, মাসেল ওয়ার্ক হচ্ছে হিপ ফ্লেক্সর ওয়ার্ক স্ট্রংলি টু প্রিভেন্ট দ্য এক্সেসিভ ফ্লেকশন অফ দ্য লাম্বার রিজন এন্ড টু সাপোর্ট দ্য থাই, the flexion of the knee and plantar flexor of ankle to maintain the position. জাস্ট এগুলো মনে রাখতে হবে, the flexion of the knee, নিটা অবশ্যই ফ্লেকশন থাকবে, এবং plantar flexor of the ankle, যে মাসেল গুলো আছে এটা এই পজিশনটাকে মেনটেন করে রাখবে। The longitudinal and transverse back muscle work strongly to maintain the upright position of the trunk. ট্রাঙ্কের পজিশনটাকে আপরাইট করে রাখবে, লঞ্জিটিউডিনাল যেটা লম্বালম্বি যে মাসেল গুলো আছে, এবং ট্রান্সভার্স অফ ব্যাক মাসেল, আমাদের ব্যাকের মাসেল গুলো আমাদের ট্রাঙ্কটাকে পজিশন মতো রেখে দিবে। এই ক্রুক সিটিং পজিশন তোমরা দেখবে যে অনেক জায়গায় লেখা আছে ক্রুক সিটিং পজিশন, নে তুমি এক্সারসাইজ এটা করবে। এবং যে ইফেক্ট এন্ড ইউজ কি, অ্যাজ দ্য পেলভিস ইজ পোস্টেরিয়র টিল, এবং পোস্টেরিয়র টিল কোনটা অ্যান্টেরিয়র টিল কোনটা এটা তোমাদেরকে জানতে হবে। যখন আমরা বসি তখন কি আমাদের পেলভিসটা পিছনের দিকে চলে যায়, হ্যাঁ, এটাকে পোস্টেরিয়র টিল বলা হয়। বা আমরা যখন একদম ইরেক্ট করে আমরা যদি সামনের দিকে সোজা হয়ে বডি স্ট্রেট করে বসি, তাহলে আবার এটা অ্যান্টেরিয়র টিল হয়। হ্যাঁ, দেখবে যে তোমরা ফিল করে দেখবে যে আমাদের তোমাদের পেলভিসটা তুমি বসো, রিল্যাক্স করে বসো, তাহলে এটা পোস্টেরিয়র টিল্টের দিকে চলে যাবে। ঠিক আছে? The lumbar spine is flexed, so useful for upper trunk localized exercise. Treatment of for kyphoscoliotic. Kyphoscoliotic পেশেন্টের জন্য এই ধরনের এক্সারসাইজ করানো হয়, মানে এভাবে বসিয়ে রাখা হয়। স্ট্রং ওয়ার্ক ফর এক্সটেনশন অফ দ্য thoracic spine. thoracic স্পাইনের কাজটা বেশি হয়ে থাকে এক্ষেত্রে। লং সিটিং পজিশন তো তোমরা জানো, একদম পা দুটো স্ট্রেট হবে। এখানে লং সিটিং পজিশনটার পিকচার দেখছো, লং সিটিং পজিশনে কেমন, একদম পা দুটো স্ট্রেট অবস্থায় থাকবে লং সিটিং পজিশন। বোথ হিপ আর ফ্লেক্স এট রাইট অ্যাঙ্গেল টু দা ট্রাঙ্ক। এখন রাইট অ্যাঙ্গেল মানে বুঝে নিবে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে নিউট্রাল পজিশনে এরকম থাকবে। হ্যাঁ, যে হিপটা নিউট্রাল পজিশনে থাকে। the knee are extended, the ankle in the neutral position, ankle নিউট্রাল পজিশনে থাকবে। the leg are totally support to the ground, লেগটা টোটালি গ্রাউন্ডে সাপোর্ট থাকবে। muscle work the hip flexor, keep the trunk right angle to the upper limb, knee extension keep the both leg straight, মানে both লেগটাই স্ট্রেট থাকবে। useful for long for sitting balance practice, ধরো কোনো পেশেন্টের সিটিং ব্যালেন্স প্র্যাকটিস করানোর জন্য পেশেন্টকে তুমি লং সিটিং পজিশনে বসালে, যেমন এই লং সিটিং পজিশন কাদের জন্য বসানো হয়, যেমন স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্ট, তোমরা নাম শুনছো কিনা আমি জানি না। স্পাইনাল কর্ড হচ্ছে এই যে স্পাইন আছে আমাদের এখানে, যে একটা স্পাইনাল কর্ড থাকে, হ্যাঁ, যেটা একদম লম্বা করে ব্রেন থেকে একদম ব্রেনের যেখানে শেষ সেখান থেকে শুরু করে আমাদের একদম লাম্বার রিজনের L1 এর শেষে এবং L2 পর্যন্ত একটা লম্বা করে গাছের শিকড়ের মতো একটা স্পাইনাল কর্ড বলা হয়, এটা থাকে। তো সেটা কি হয়, সেটা হচ্ছে স্পাইনাল কর্ড, সেটা আপার মোটর নিউরন। এটা কি করে আমাদের বডি থেকে, এবং তার থেকে কি হয় স্পাইনাল কর্ড থেকে বিভিন্ন পেরিফেরাল নার্ভ আমাদের বডিতে সাপ্লাই দিচ্ছে। আমাদের ব্রেন থেকে যে ইনফরমেশন একদম লোয়ার লিম্ব পর্যন্ত যায়, এটা এই যে স্পাইনাল কর্ডের মধ্যে ভায়া হয়ে আমাদের পেরিফেরাল নার্ভের মাধ্যমে একদম লোয়ার পোর্শন পর্যন্ত আমাদের ইনফরমেশন যায়। স্পাইনাল কর্ড বা স্পাইন যদি কোনোভাবে কোনো ফ্র্যাকচার ড্যামেজ হয়ে যায়, তাহলে কি হয়, প্যারালাইসিস হয়ে যায়। তোমরা তো সিআরপি তে এসছো,
যারা এসছো তারা দেখে থাকবে নিশ্চয়ই যে অনেক পেশেন্ট আছে যে হুইল চেয়ারে করে করে ঘুরে বেড়ায়। তো তারা কেন হুইল চেয়ারে করে ঘুরে বেড়াচ্ছে? নিশ্চয়ই তাদের কোনো প্রবলেম অ্যারাইজ হয়েছে, অন্য কিছু না। দেখা যাচ্ছে তাদের হচ্ছে স্পাইনাল কর্ডে কোনো কারণে ফ্র্যাকচার হয়েছে, কোনো কারণে হয়তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের জন্য হতে পারে, বা কোনো কারণে উপর থেকে গাছ থেকে পড়ে গিয়ে এরকম হতে পারে। গ্রামের মানুষের দেখা যাচ্ছে যে অনেক সময় গাছ থেকে পড়ে গিয়ে এরকম ধরনের হয়ে থাকে, বা অনেক সময় মাথার মধ্যে ভারী বোঝা নিয়ে, গ্রামে অনেক বড় বড় বোঝা নিয়ে মাথায় করে ঘুরে বেড়ায়, তাদের অনেক সময় সাডেনলি যদি কোনোভাবে পড়ে যায় তাহলে কিন্তু সার্ভাইকেলে ফ্র্যাকচার হয়ে যায়, এবং সার্ভাইকেলে ফ্র্যাকচার হলে দেখা যাচ্ছে যে ওই সার্ভাইকেল এরিয়া থেকে নিচের লোয়ার পোর্শন তাদের প্যারালাইসিস হয়ে যায়, সেটাকে বলা হয় স্পাইনাল কর্ড ইনজুরি। এই আমাদের এই সিআরপিতে এরকম 120টা বেড আছে হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টদের ভর্তি রাখার জন্য। তো দেখবে যে তারা বেডে শুয়ে আছে, তাদের স্পাইনাল কর্ড ইনজুরি, পরবর্তীতে তাদের কিছু কিছু ক্ষেত্রে প্যারালাইসিস হয়ে যায়। তার বিভিন্ন থেরাপির মাধ্যমে আস্তে আস্তে মাসেল পাওয়ার ইমপ্রুভ হয়, বা বিভিন্ন ট্রিটমেন্ট চলে, অনেক ট্রিটমেন্ট আছে, তোমরা আস্তে আস্তে এগুলো পরবর্তীতে জানতে পারবে। ঠিক আছে? তো এখন দেখো যে লং সিটিং পজিশনে তাদেরকে কি, যখন তাদেরকে অনেক লং টাইম তাদেরকে বেড রেস্টে থাকতে হয়। যারা ফ্র্যাকচার হয় তাদের, যারা পুরাতন আছো তাদের তো অনেক ক্লাসে হয়তো আমি বলেছি যে একটা বোনস কে হিলিং হওয়ার জন্য কতদিন সময় লাগে? কেউ বলতে পারবে কতদিন বোনস হিলিং হওয়ার জন্য সময় লাগে? কে বলতে পারবে একটা বোনস হিলিং হওয়ার জন্য মানে জোড়া লাগার জন্য সময় লাগে কতদিন? 42 days. 42 ডেজ বা 6 উইক। হ্যাঁ, আমরা 42 ডেজ বলতে পারবো। তারপরে আর আমাদের যে সফট টিস্যু, হ্যাঁ, সফট টিস্যু ইনজুরি হলে আমাদের কতদিন সময় লাগে কে বলতে পারবে? 21 days. 21 ডেজ। কারণ আমাদের এগুলো না জানলে তো আমরা বুঝতে পারবো না যে তার এই হিলিংটা প্রপারলি হচ্ছে কিনা, বা তার এটা বেশি সময় লাগতেছে কেন, নিশ্চয়ই কোনো অন্য কোনো কারণ আছে। বা সফট টিস্যু ইনজুরি হলো, এখন তুমি তাকে বিভিন্ন থেরাপিউটিক ট্রিটমেন্ট প্ল্যান করলে তুমি ইনিশিয়ালি তাকে কি করাবে, দেন যখন আস্তে আস্তে মানে কোলাজেন ফর্মেশন হয়ে আস্তে আস্তে জোড়া লাগতে থাকবে, তখন তুমি কি এক্সারসাইজ গুলো করাতে পারবে, এবং লাস্ট স্টেজে তুমি কোন এক্সারসাইজ গুলো করবে, এই প্রোটোকল গুলো কিন্তু তোমাকে তৈরি করতে হবে। এগুলো সম্পর্কে ভালোভাবে তোমাদেরকে জানতে হবে। তো আমাদের এই হিলিং এই জিনিসগুলো জানতে হবে। তো এই পেশেন্টদেরকে যখন দেখবা যে স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্ট লং টাইম বেডে শুয়ে থাকে, ধরো একদম 42 ডেজ শুয়ে রইলো, কারণ স্পাইনে ফ্র্যাকচার, তো ধরো এখানে তো প্লাস্টার করে সে ঘুরতে পারতেছে না, বা তাকে হচ্ছে কি বেডের মধ্যে শুয়ে থাকতে হয় 42 ডেজ। অনেক সময় অপারেশন হলে আর্লি সে মোবিলাইজেশন শুরু হয়ে যায়, অপারেশন যদি সাথে সাথে করতে পারে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে কেউ ইনজুর্ড হলো সাথে সাথে পরের দিনে অপারেশন, এটা সম্ভব হয় না। দেখা যাচ্ছে অপারেশন করতে করতেও 15 দিন, টাকা পয়সার ব্যাপার আছে, সবকিছু ব্লাড কালেক্ট মানে এইসবের ব্যাপার সেবার আছে। এখন অপারেশন করতে, একটা ফ্র্যাকচার হলে অপারেশন করতে করতে 15-20 দিনের বেশি সময় লেগে যায়। আবার কারো কারো ক্যাপাসিটি থাকে না অপারেশন করার জন্য, কারণ এই স্পাইনাল কর্ড ইনজুরি অপারেশনের জন্য প্রায় অনেক টাকা লাগে। যেটা আমাদের যে স্পাইনাল কর্ড ইনজুরি সাধারণত দেখা যাচ্ছে যে পুয়ার পিপুলদের সাধারণত স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে থাকে, যারা গ্রামে বেশি থাকে, বা রোড ট্রাফিকেও হতে পারে, বা বেশিরভাগই গ্রামের মানুষ গাছ থেকে পড়ে, বা মাথায় ভারী বোঝা নিয়ে, বা স্লিপ হঠাৎ করে সাডেন ফল হয়ে এরকম ধরনের মানে তাদের ফ্র্যাকচার হওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে, যে স্ট্যাটিস্টিকে বলে বা রিসার্চে বলে থাকে। তো যে এই তাদেরকে ফার্স্টে মানে অনেক দিন তারা যদি শুয়ে থাকে, হ্যাঁ, হঠাৎ করে বসলে, ধরো 42 দিন সে শুয়ে আছে, হঠাৎ করে বসলে কিন্তু তার একদম মাথা ঘুরায়, এটাকে বলে পোস্টারাল হাইপোটেনশন বলা হয়। হ্যাঁ, এটা তোমরা নাম শুনবে যে পোস্টারাল হাইপোটেনশন বলা হচ্ছে। তো এটা হয় কি হঠাৎ করে সাডেন তাদের ব্লাড প্রেশার ফল করে। তো তাদেরকে কি করা হয়, পাটা যদি ঝুলাই দিয়ে বসানো হয় তাহলে তাহলে আরো বেশি প্রবলেমটা রাইজ হয়। তখন তাদেরকে এই লং সিটিং পজিশনে বসালে, ফার্স্টলি আস্তে 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 লং সিটিং পজিশনে বসালে তাহলে তাদের বডি ব্যালেন্সটা ঠিক হয়, ব্লাড প্রেশারের যে সার্কুলেশন যেটা যেভাবে হয় সেটা সাডেন কিন্তু হঠাৎ করে বসলে দেখবে যে তোমরাও এরকম দেখতে পারো যে অনেকদিন যদি জ্বর আসে, শুয়ে রইলা, খারাপ লাগলো, 2-3 দিন পরে হঠাৎ করে বসো যে মাথাটা চক্কর দিয়ে উঠতেছে, এরকমও হতে পারে। তো এরকম সাডেন আস্তে আস্তে করে বসলে, লং সিটিং এ বসানোর পরে আস্তে আস্তে যে যখন তার ব্যালেন্সটা বাড়বে তখন সে এমনি সিটিং এ বসবে, এরকম ভাবে এই জন্য আমরা অনেক সময় পেশেন্টকে লং সিটিং পজিশনে বসাই। বা আদার্স আরো অনেক কোনো কারণ আছে, যেটা আমি একটা এক্সাম্পল দিলাম। মাসেল ওয়ার্ক কি, হিপ ফ্লেক্সর, keep the trunk right angle to the lower limb, knee extensor, keep the both leg straight.
হ্যাঁ, ইফেক্টিভ কি ইউজফুল ফর সিটিং ব্যালেন্স প্র্যাকটিস বা এই লং সিটিং পজিশনেও বা সিটিং ব্যালেন্স প্র্যাকটিসের জন্য আমরা বসিয়ে থাকি। ক্রস সিটিং পজিশন খুব বুঝতেই পারতেছে, পা দুটো ক্রস করে আমরা অনেক সময় বসে থাকি, নর্মাল পিপুলও বসে থাকি, এটাকে ক্রস সিটিং পজিশন বলা হয়। বোথ হিপ আর ফ্লেক্স স্ট্রংলি অ্যাবডাক্টেড এন্ড ল্যাটারাল রোটেটেড, both knee are flexed and both ankle cross each other so that the latter part of the both knee touch the floor. Effective key to stage the adductor of the hip, useful for children during sitting balance practice. অনেক সময় কি এই ক্রস সিটিং পজিশনে কাদেরকে বসানো হয়, যে মানে সিপি চাইল্ড, তোমরা হয়তো শুনবে সেরিব্রাল পালসি, অনেক সময় তোমরা সিআরপি তে আসলে দেখতে পাবে যে অনেক বাচ্চা আছে যে জন্মের পর থেকেই প্রতিবন্ধী বা যেটাকে সেরিব্রাল পালসি বলা হয়, সিপি বলা হয়। তো তাদের অনেক সময় কি স্পাস্টিসিটি ডেভেলপ হয়, হাত পা খিঁচুনির মতো হয়, শক্ত হয়ে যায়, এটা অটো এরকম শক্ত হয়ে যায়। তো তাদের ক্ষেত্রে যেমন স্ট্রেচিং করানোর জন্য অ্যাডাক্টর মাসেল গুলোকে মানে যেটা লেনদেন করার জন্য অনেক সময় এই ক্রস সিটিং পজিশনে বসানো হয়, বা আদার্স আরো অনেক কারণ আছে যে ক্রস সিটিং পজিশনে বসানো হয়। স্ট্রেট সিটিং তো তোমরা দেখেছো, ফার্স্টে স্ট্রেট সিটিং, দ্য রাইট সাইড সিটিং, the right leg position is same as cross sitting, side sitting, oh sorry, the straight sitting তো পড়িয়েছে, এটা সাইড সিটিং এ কি একটা পা হচ্ছে সিটিং পজিশনের মতো থাকবে আর একটা ব্যান্ড ক্রস সিটিং পজিশনের মতো থাকবে। লেফট লেগ হচ্ছে হিপ ফ্লেক্স and medially rotate and knee is flexed so that the medial aspect of the left leg touch the floor. একটা লেগ সিটিং পজিশনে টাচ অফ দ্য ফ্লোরে থাকবে, আরেকটা লেগ ক্রস সিটিং পজিশনে থাকবে। হ্যাঁ, এটা পিকচার মনে হয় আগের একটা শীট দিছিলাম, ওই পিকচার ওইখানে আছে। The pelvis is tilt to the right side, the lumbar flexion left side to keep the balance, total body weight on the side right side. যে মানে ভাঁজে থাকবে যে পাশটা, সেটার উপরে ব্যালেন্স করে থাকবে। বিভিন্ন কারণে এই পজিশন হয়তো মেনটেন করা হয়। Effective use useful for increased lateral mobility of the lumbar spine, useful for weight transferring. ওয়েট ট্রান্সফারিং এর জন্য অনেক সময় কি হয় যে পেশেন্টরা বডি ওয়েট দেখবা যে অনেক সময় বাঁকা হয়ে এক পাশে বসে থাকে। বিভিন্ন পেশেন্টরা ধরো এক পাশে স্ট্রোক করলো, স্ট্রোক করে যদি দেখবা যে ওয়ান সাইড প্যারালাইসিস হয়ে যায়, তারা কি করে ওই যেই সাইড প্যারালাইসিস হয়ে যায় সেই সাইডটাকে অ্যাভয়েড করতে চায়, সেই সাইডে ভর দিতে চায় না বা সেই পায়ে ভর দিতে চায় না। যখন আস্তে আস্তে মাসেল পাওয়ার ইমপ্রুভও করে তখনও কিন্তু তারা ওই সাইডে ভর দিতে ভয় পায়, যে তারা মনে করে যে পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তখন বিভিন্ন সিটিং ব্যালেন্স প্র্যাকটিস করার জন্য, মাসেল পাওয়ার বাড়ানোর জন্য অনেক সময় এই পজিশনটা মেনটেন করা হয়। স্টুপ সিটিং হচ্ছে সামনের দিকে একটু স্টুপ, মানে সামনের দিকে একটু ঝুঁকে বসলে সেটাকে এই ধরনের স্টুপ সিটিং বলা হয়। সেম এজ ফান্ডামেন্টাল সিটিং পজিশন এক্সেপ্ট দ্য ট্রাঙ্ক ইজ লিন ফরওয়ার্ড বাই মেইনটেইনিং ইট কার্ভেচার, মানে ট্রাঙ্কটা একটু সামনের দিকে ব্যান্ড হয়ে থাকবে। Effectively useful for arm and upper trunk exercise, sometimes useful for giving back massage when prone lying is impossible. অনেক সময় এরকম করে সামনের দিকে বসে অনেক সময় ব্যাকের ম্যাসেজ করতে হয়। কেন? অনেক সময় কি একটা মাসেল অনেক টাইট হয়ে যায়, স্পাজম ডেভেলপ করে। অনেক সময় এরকম দেখবে যে তোমরা অনেক সময় ঘুমে সময় দেখতে পারো যে এরকম বালিশ ইউজ করার জন্য অনেক সময় ঘাড়টা অনেক সময় এক সাইডে অনেক ব্যথা ফিল করে, যে অনেক সময় টাইট হয়ে গেল, ঘাড়টা নাড়ানো যাচ্ছে না বা পিঠটা নাড়ানো যাচ্ছে না, কোনো জায়গায় টাইট ফিল করতেছে, শক্ত ফিল করতেছো, এরকম অনেক সময় অনেকের হতে পারে। হ্যাঁ, এরকম যদি হয় মাসেল স্পাজম ডেভেলপ করে, তাহলে যেই মাসেলটা আগে তোমাকে পালপেট করে চেক করে দেখতে হবে যে ওই মাসেলটা কি টাইট, তার অপোজিট সাইডের মাসেলটা কি রিল্যাক্স আছে, এই পাশে মাসেলটা টাইট আছে, তাহলে কি করতে হবে, তাকে কিছু ম্যাসেজ টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেই ম্যাসেজ টেকনিক অ্যাপ্লাই করলে কি হয়, মাসেল স্পাজমটা কমে যায়। যে টাইট বা শক্ত হয়ে আছে এরকম যে কথাটা বলে থাকে, সেটা কি আস্তে আস্তে মানে ওই এটা রিল্যাক্স হয়ে যায় মাসেলটা এবং নরম হয়ে যায়, তখন হচ্ছে কি এই পেইনটা রিডিউস হয়ে যায়। অনেক সময় দেখবে যে এরকম অনেকে এরকম কমপ্লেন করে থাকে যে বালিশ ইউজ করার কারণে বা কোনো ঘুমের সময় নেকের পজিশনটা ঠিক ছিল না, এই জন্য ঘাড়ে খুব ব্যথা করতেছে বা একপাশে মাসেলটা খুব মনে হচ্ছে শক্ত হয়ে আছে। তখন বিভিন্ন এক্সারসাইজ অ্যাপ্লাই করলে তখন এই পেইনটা এরকম রিডিউস হয়ে যায়। ফল আউট সিটিং হচ্ছে একটা পা সামনের দিকে থাকবে, একটা পা পিছনের দিকে থাকবে। হ্যাঁ, সেম এজ ফল আউট স্ট্যান্ডিং except the hip and the thigh is forward, leg is support across tool. Effective here balance is easier than the
fall out standing, জাস্ট কতগুলো নাম জানা আর কি। এখন পজিশন ডিরাইভ ফ্রম লাইন, তখন তোমরা তো বুঝতে পারলে ডিরাইভ পজিশন ফ্রম কি সিট, যেটা হচ্ছে সিটিং পজিশন, স্ট্রেট সিটিং আছে, ক্রুক সিটিং আছে, ক্রস সিটিং আছে, কিছু কিছু নামগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে। ইন ডিটেলস যদি লিখতে হয় কিছু কিছু কয়েকটা ভালো করে শিখে রাখবে, ঠিক আছে? এবং 2টা 3টা আসে, বেশি আসে না। যদি মানে পজিশন ডিরাইভ ফ্রম সিটিং আসে তাহলে ধর 2টা নাম লিখতে বলবে, 2টার ইফেক্ট ইউজ লিখতে বললো বা জয়েন্ট পজিশন লিখতে বললো, এরকম ভাবে পরীক্ষায় সাধারণত কোশ্চেন এসে থাকে। জয়েন্ট পজিশন ডিরাইভ ফ্রম লাইন, দেখো ক্রুক লাইন আছে, ক্রুক সিটিং পজিশন দেখেছো, ক্রুক লাইন পজিশন এরকম। ক্রুক লাইন উইথ পেলভিক টিল, যেমন একদম কোমরটা উঁচু করে, অনেক সময় পেলভিসের কিছু মাসেল উইক হয়ে যায় অনেকের, হ্যাঁ অনেকের এরকম প্রেগনেন্সির পরবর্তীতে দেখা যায় যে ডেলিভারি হওয়ার পরে কি হয়, মায়েদের মাদারদের দেখা যাচ্ছে কি ব্যাকের মাসেল গুলো লুজেস হয়ে যায়, ল্যাক্সিটি হয়ে যায়, উইকনেস হয়ে যায়, তখন বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে হয়। এক্সারসাইজ করতে হয় কারণ তার ফিটনেস লেভেলে বাড়ানোর জন্য। হ্যাঁ, তোমরা পরবর্তীতে যখন ধরো 3rd ইয়ারে পড়বে, তোমরা গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি একটা পোর্শন আছে, তোমরা সেটা পড়বে। সেখানে কি হয় যে যাদের মহিলাদের দেখা যাচ্ছে ডেলিভারির আগেও যে তাদের কিছু এক্সারসাইজ করতে হয়, বিভিন্ন প্রেগনেন্সির সময় কিছু এক্সারসাইজ করতে হয়, কারণ আমাদের দেখা যাচ্ছে কি আমাদের দেশে বেশিরভাগই সিজারের পরিমাণটা অনেক বেশি। দেখা যাচ্ছে যে নর্মাল ডেলিভারিতে একটা নর্মাল প্রসেস, তো সেই জিনিসটা হয় না, প্রবলেম অ্যারাইজ হয়। কারণ কি তাদের কিছু এই এক্সারসাইজ যদি মেনটেন করে, বিভিন্ন এক্সারসাইজ গুলো সে প্রেগনেন্সির প্রথম যে টাইম স্টার থাকে সেখান থেকে যদি সে স্টার্ট করে, তাহলে কি হয় তার মানে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা বেশি থাকে। এবং আফটার ডেলিভারি হওয়ার পরেও মাদারদের বিভিন্ন ধরনের প্রবলেম কমপ্লিকেশন হতে পারে, তখন তার জন্য সে বিভিন্ন এক্সারসাইজ করতে পারবে। এক্সারসাইজ করার পরে দেখা যাচ্ছে যে তার ফিটনেস লেভেল ভালো হয় এবং অটো তার এই ধরনের প্রবলেম গুলো তার ঠিক হয়ে যায়। তো যাই হোক, ওগুলো পরবর্তীতে পড়বে 3rd ইয়ারের সাবজেক্ট, তখন তোমরা এগুলো জানবে। ক্রুক লাইন উইথ পেলভিক টিল, এটাকে অনেক সময় ব্রিজিং এক্সারসাইজও বলা হয়। হাফ লাইন, প্রোন লাইন, এই জিনিসগুলো নামগুলো জেনে রাখবে, ঠিক আছে? ক্রুক লাইনটা কি? ক্রুক সিটিং পজিশন বলেছি। ক্রুক লাইন পজিশনটা সেম হচ্ছে কি নিটা ব্যান্ড অবস্থায় থাকবে, ফিটটা রেস্ট থাকবে ফ্লোরের মধ্যে। হ্যাঁ, মাসেল ওয়ার্ক করবে, অ্যাডাক্টর এন্ড মিডিয়াল রোটেটর অফ দ্য হিপ ওয়ার্ক টুগেদার টু দ্য plane of the knee for falling apart. Effectives কি? Reduce the tension of the anterior aspect of knee and thigh, pelvis and lumbar spine. Useful for relaxation exercise, appropriate for chest physiotherapy. চেস্ট ফিজিওথেরাপি তোমরা পড়বে, চেস্ট কার্ডিওপালমোনারি বিভিন্ন এই পজিশন অনেক সময় কি হয় যে চেস্ট ফিজিওথেরাপি অ্যাপ্লাই করা হয়। অনেক সময় কফ মানে লাংসে আদার্স মানে কিছু কমপ্লিকেশন অ্যারাইজ হয়, কারো কারো ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়, তো তাদের ক্ষেত্রে এইভাবে মানে এই পজিশন মেনটেন করে বিভিন্ন এক্সারসাইজ করানো হয়, রেসপিরেটরি এক্সারসাইজ করানো হয়, ঠিক আছে? তোমরা কি বুঝতে পারতেছো? হুম, হুমায়রা বোঝা যাচ্ছে কথাগুলো আমি যেটা পড়াচ্ছি? আমি তো বলেই জি ম্যাম। যাচ্ছি, তোমরা বুঝতে পারছো? জি একটু ম্যাম, কঠিন বুঝতে তো পারছি। অবশ্যই। আচ্ছা, একটু তো কঠিন অবশ্যই, কিন্তু তোমাদেরকে কষ্ট করে হলে এগুলো মনে রাখতে হবে। হুম, ব্রিজিং যেটা আমি বললাম যে ব্রিজিং আমরা অনেক সময় বলে থাকি, যেমন আমাদের পেলভিসটাও যখন উপরে উঠানো হয়, এটা কি অনেক সময় যেটা এক্সারসাইজ পারপাসে ইউজ করা হয়। এক্সারসাইজ পারপাসে আমি যেটা বললাম যে প্রেগনেন্ট ও আফটার পোস্ট মানে ডেলিভারি হওয়ার পর অনেক সময় দেখা যাচ্ছে পেলভিসের স্ট্রেনটা অনেক সময় মাদারদের কমে যায়, তখন এই ধরনের মানে পোস্টপার্টাম যেটা বলা হয় ওই সময় এই ধরনের কিছু এক্সারসাইজ করানো যেতে পারে। বা আরো অনেক কিছু আছে যে পেলভিসে বা গ্লুটিয়াল মাসেলের যদি মাসেল পাওয়ার কমে যায়, বা বিভিন্ন স্ট্রেংথেনিং এক্সারসাইজের ক্ষেত্রেও আমরা এই ধরনের ব্রিজিং এক্সারসাইজ করে থাকি। তো তোমরা পিকচারটা মনে রাখবে যে ব্রিজিংটা কেমন। হ্যাঁ, তো এখানে কি ফ্রম দ্য ক্রুক লাইন এলিভেট দ্য ট্রাঙ্ক, মানে ক্রুক লাইন পজিশনে থাকবে, জাস্ট এলিভেট দ্য ট্রাঙ্ক from the ground so that the trunk rests on the shoulder and is brought into the line with the thigh. Muscle work, hip and lumbar extensor muscle কাজ করবে। Effect and use useful for re-education of muscle in pelvic floor, useful for pelvic control of stroke patient.
অনেক সময় স্ট্রোক পেশেন্ট বা আদার্স কমপ্লিকেশন, স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টদেরও পেলভিক স্ট্যাবিলিটিটা বাড়ানোর জন্য এই ধরনের এক্সারসাইজ, পেলভিসের কিছু এক্সারসাইজ করানো হয়। হ্যাঁ, দেখবো যে পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ নাম দেওয়া হয়, যে পেলভিকের স্ট্যাবিলিটিটা বাড়ানোর জন্য, পেলভিকের স্ট্রেংথ বাড়ানোর জন্য। এটা হতে পারে স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টদের জন্য, স্ট্রোক পেশেন্টদের জন্য, হতে পারে প্রেগনেন্ট ওমেনদের আফটার ডেলিভারি হওয়ার পরে যদি যে কোনো কমপ্লিকেশন, পেলভিক ফ্লোর মাসেল গুলো উইক হয়ে যায়, হ্যাঁ, তখন পেলভিক ফ্লোর মাসেলের বিভিন্ন এক্সারসাইজ করানো হয় মাদারদের। সেই জিনিসগুলো সেই সময়ে এই ধরনের এক্সারসাইজ গুলো করা হয়। হাফ লাইন তো বুঝতেই পারতেছো মানে কিরকম হবে। দ্য টাং ইজ সাপোর্ট অন দ্য অবলিক পজিশন বাই দ্য inclination of the long end of the plane by the arrangement of pillow. Both knee are extended of flex. হাফ লাইন মানে অর্ধেক লাইন পজিশনে থাকবে। হ্যাঁ, আর হাফ লাইন পজিশন তো তোমরা পিকচার দেখেছিলে, এখানে হাফ লাইন পজিশনটা কেমন, হাফ লাইন পজিশনে কেমন থাকবে। অনেক সময় রেসপিরেটরি এক্সারসাইজের জন্য সাধারণত হাফ লাইন পজিশনটা মেনটেন করা হয়। অনেক সময় রেসপিরেটরি প্রবলেম, শ্বাসকষ্ট বা ওই বিভিন্ন এক্সারসাইজ করানোর জন্য, ব্রিদিং এক্সারসাইজ করানোর জন্য হাফ লাইন পজিশনে পেশেন্টকে মেনটেন করা হয়। হ্যাঁ, রিল্যাক্স এন্ড কমফোর্টেবল পজিশন, ব্রিদিং ইজ ইজিয়ার ইন দিস পজিশন, সো ইউজফুল ফর ব্রিদিং এক্সারসাইজ। অনেক সময় এই যে হাফ লাইন পজিশনে দেখবে যে আমাদের রেসপিরেটরি শ্বাসকষ্ট হইলে কিন্তু একদম পুরা লাইন পজিশনে শোয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। একটু হাফ লাইন পজিশনে মানে শুলে আমাদের দেখা যাচ্ছে আমাদের লাংটা প্রপার পজিশনে থাকে এবং রেসপিরেটরি যে ইজি হয়ে যায়, ব্রিদিং ইন্সপিরেশন এক্সপিরেশনটা ইজি হয়। এই হাফ লাইন পজিশনটা তখন মেনটেন করা হয়। প্রোন লাইন মানে একদম উপর হয়ে শোয়া। প্রোন লাইন পজিশনটা কখন করা হয়? অনেক সময় পেশেন্টদের যদি স্পাইনে কোনো এক্সারসাইজ করানো হয়, স্পাইনে পালপেট করা হয়, তখন সাধারণত প্রোন লাইন পজিশনটা করা হয়। একদম প্রোন লাইন তো বুঝতেছে, একদম উপর হয়ে শোয়া। Lying face downward, the body is fully supported on the plinth, মানে একটা প্লিন্থ হচ্ছে কোনো খাট বা কোনো কিছু, এটাকে বলা হয়, ওটার উপরে যদি উপর হয়ে শুয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় প্রোন লাইন পজিশন। It may be active or passive. When this position is for an exercise purpose, that at that time the head is kept slightly raised. Muscle work কি হচ্ছে, the pre and post vertebral neck muscle work together to maintain the head position. মানে এই পজিশনে দেখা যায় যে বডির যেমন লাইন পজিশনে বডির হোল মাসেল রিল্যাক্সেশন পজিশনে থাকে, সেক্ষেত্রে এখানেও কিন্তু অনেকটা রিল্যাক্স পজিশনেই থাকে। The retractor and depressor of the scapula work to balance the upper back. The lateral rotator of the hip keep the heel together. আচ্ছা, যাই হোক, effective কি useful for patient who have a back pain. ব্যাক পেইন হয় যদি অনেক সময়, তাহলে তাদেরকে পিছনে এরকম উপর করে শুয়ে বিভিন্ন মানে এক্সারসাইজ করানো হয় বা পালপেট করা হয়, চেক করা হয়, যেটা আমি আগে বললাম। সাম আনলোডিং লাম্বার এক্সটেনশন এক্সারসাইজ, আবার এই পজিশন নিয়ে অনেক সময় লাম্বার এক্সটেনশন এক্সারসাইজ করা হয়। লাম্বার এক্সটেনশন টা কি তোমরা জানো? কেউ লাম্বার এক্সটেনশন পজিশনটা কি বুঝতে পেরেছো? লাম্বার এক্সটেনশন, লাম্বারটাকে ট্রাঙ্কটাকে প্রোন পজিশনে যদি একদম ব্যবহার করা হয় তাহলে এটা এক্সটেন্ডেড পজিশন বলা হয়। তোমাদের এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি আসলে তোমাদেরকে দেখানো হবে, তোমাদের মানে একটু বুঝতে এখন কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু যখন তোমরা প্র্যাকটিক্যালি দেখবে তখন বেশি কঠিন মনে হবে না। কন্ট্রাইন্ডিকেশন ফর কার্ডিয়াক পেশেন্ট যারা আছে তাদেরকে কিন্তু এই প্রোন লাইন পজিশনে শোয়ানো যাবে না। লেগ প্রোন লাইন হচ্ছে সেম অ্যাজ প্রোন লাইন এক্সেপ্ট ফ্রম দ্য, মানে শুধু লেগ টুকু বা প্রোন লাইন পজিশনে থাকবে। ফ্রম দ্য এস টু দ্য লেগ ইজ সাপোর্ট অন দ্য প্লিন্থ অর স্ট্রেপ, মানে লেগ টুকু শুধু মানে প্রোন লাইন পজিশনে থাকবে, বাকি বডিটা একটু বেডের আউটসাইডে থাকবে। এটা আসলে খুব ডিফিকাল্ট পজিশন। এই পজিশন সাধারণত কারো বেশি ইউজ করা হয় না, জাস্ট টার্মটা জেনে রাখো। The rest of the trunk is free in the space. The tool is placed under the trunk for safety. Muscle work, হ্যাঁ বলো তো, শুনতে পাইনি। ফার্স্টের লাইনে আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। হ্যাঁ, এই যে তুমি বুঝো, তোমরা জিজ্ঞেস করছো, খুব ভালো কথা। আমি তো হঠাৎ হয়তো ভুলে যাই, যে আমি ভাবি তোমরা জানো। ঠিক আছে, কখনো যদি বুঝতে না পারো অবশ্যই জিজ্ঞেস করবে।
অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। এটা হচ্ছে কি আমাদের একদম পেলভিসের এরিয়াতে, তোমরা সামনাসামনি থাকলে আমি হয়তো তোমাদেরকে দেখাতাম, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন কোথায়, যেটা হচ্ছে আমাদের পেলভিসের বোন। তোমরা নিশ্চয়ই পড়ো নাই এখনো, এখানে দেখবা যে অ্যান্টেরিয়র পেলভিসের বোন থাকে, এটা হিপ বোন থাকে, সেখানে সামনে একটা কার্ভেচার থাকে, এই সামনের দিকে একদম কিভাবে বলবো, একদম সামনে। হ্যাঁ, এটাকে বলে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। তুমি লিখে রাখতে পারো, সেটা তুমি সার্চ দিয়ে তুমি দেখতে পারো। এটাকে ASIS বলা হয়, সংক্ষেপে বলা হয় ASIS। এটা হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। এটা পেলভিক রিজনে থাকে। পেলভিস যেটা হচ্ছে যে পেলভিসটা কি আমাদের বডিটাকে কন্ট্রোল করে না। দেখো পেলভিসটা কি করে, পেলভিসের সাথে আমাদের লোয়ার লিম্ব অ্যাটাচ থাকে, ঠিক আছে। আমাদের বডি ব্যালেন্সটাকে কি করে, একদম ব্যালেন্সের মতো করে, ঠিক আছে। সেটাকে সেই সামনের পোর্শনে যে একটা এরিয়া আছে, যে পেলভিক বোনস, দুইটা বোন থাকে, যেটার মধ্যে যে পেলভিক ক্যাভিটির মধ্যে কি আমাদের যে অর্গান গুলো থাকে, সেই জিনিসটা হচ্ছে এই সামনের দিকে পোর্শনটাকে বলা হয় অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। সেটাকে যে সেই পর্যন্ত আর কি তার লেগটা অ্যাটাচ থাকবে, সামনের পোর্শনটুকু ফ্রি থাকবে। হ্যাঁ, এটা তোমাদের আরেকটা লেকচার নোট আমি দিয়েছিলাম, সেই নোটের মধ্যে তোমরা দেখতে পারবে পিকচারটা কেমন। ঠিক আছে, 2-3টা শিখলে ভালো করে শিখে নিবে, সেগুলো হয়তো 2টা-3টা আসবে, সবকিছু লিখতে লেখার জন্য আসবে না। নামগুলো জেনে রাখবে, জিনিসগুলো একটু বুঝে রাখবে আর কি। ইফেক্ট এন্ড ইউজ হচ্ছে অ্যাডভান্স ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ ফর স্পোর্টসম্যান। এটা খুব ডিফিকাল্ট পজিশন, এটা সবাই পারবে না। এটা স্পোর্টসম্যানরা, তাদের স্ট্যাবিলিটি, বডি ব্যালেন্স বেশি, তারা হয়তো এই ধরনের এক্সারসাইজ করবে বা এই ধরনের পজিশন মেনটেন করবে। সাইড লাইন, সাইড লাইন সবাই বুঝতেছো সাইড লাইনটা কেমন হবে। সাইড লাইন একদম মানে যদি কাত হয়ে শুয়ে থাকে সেটাকে সাইড লাইন বলা হয়। ফ্রম লাইং রোল অন সাইড under arms support the head, sometime rotated the trunk more, keep the upper hip and knee flexed, useful for relaxation and sometimes used for gravity elimination position of limb. শোনো, এরপরে আর বেশি লেকচার না, টাইম ও প্রায় শেষ, 1 মিনিট সময় আছে। আরেকটা সিট লাইন, সিট লাইন হচ্ছে যে একদম সিটিং পজিশনে থাকবে, দেন বডিটা লাইন পজিশনের মতো থাকবে, বডিটুকু আর লোয়ার লিম্বটা সিটিং পজিশনে থাকবে, ঠিক আছে। এই পর্যন্তই হচ্ছে মানে ছিল। তোমরা এই চ্যাপ্টার গুলো আবার পড়বে, আবার কখনো প্রবলেম হলে হয়তো রিভিউ টিভিউ নিব আমি। আর হচ্ছে নেক্সট ক্লাসে আমি নতুন কিছু পড়াবো, হ্যাঁ, নতুন কোনো টপিক নিয়ে তোমাদেরকে পড়াবো। এই লেকচার শিটটা তোমরা সুন্দর করে বসে বসে অল্প অল্প করে পড়ে পড়ে ছবি পিকচার দেখে দেখে পড়বে, যেন তোমাদের সিজি মনে হয়। যেমন পজিশন গুলোর নাম জানলে, ইফেক্টিভ গুলো জানলে, জয়েন্ট পজিশন গুলো তোমরা নিজেরাই পারবে যখন বুঝবে যে এই পজিশনে বসলে জয়েন্টটা কেমন থাকবে, হিপটা কি ফ্লেক্স পজিশনে থাকবে না এক্সটেন্ডেড পজিশনে থাকবে। একটু বুঝে বুঝে তোমরা নিজেরা পড়লে তখন তোমাদের জন্য আরো একটু ইজি হয়ে যাবে, ঠিক আছে। সিট লাইন যেটা বললাম, যে সিটিং পজিশনে থাকবে, বাকি পিছনের দিকে লাইন পজিশনে থাকবে, ঠিক আছে। সময় প্রায় শেষ হয়ে গেছে, হয়তো একটু পরেই বন্ধ হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থাকো, আর যদি কারো মানে প্রশ্ন থাকে, কোনো কিছু থাকে, তাহলে তোমরা আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবে, ঠিক আছে।